ওকে, তো আমরা আমাদের ফিজিক্স 1 বইয়ের পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ চ্যাপ্টারের সর্বশেষ টপিকে চলে এসেছি এবং সর্বশেষ টপিকটা হলো স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান, এই কোশ্চেনটা। তো অলরেডি আমরা এই চিত্র নিয়ে আলোচনা করেছিলাম, যে আগের ভিডিওটা যারা দেখেনি তারা দেখে আসেন, কারণ আগের এই টপিক গুলো না জানলে কিন্তু এই কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো না। এবং এটা বোর্ডে অনেকবার আসছে, হুটহাট এসে পড়ে এবং খুবই ছোট্ট একটা অ্যান্সার, ঠিক আছে, খুব বেশি বড় না, খুবই ছোট একটা অ্যান্সার, পারলেই আপনি অ্যান্সার করতে পারবেন। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে একটা নিচের তলের উপর যদি আরেকটা তল যদি চলতে থাকে, তাহলে এদের মাঝখান, এই যে এই বরাবর মাঝখান বরাবর যেই বলটা উৎপন্ন হয় সেটা হলো স্থিতি ঘর্ষণ বল। সবার মনে আছে কিনা? এই যে একটা তলের উপর, এই যে এই তলটার উপর যখন এই তলটা চলতে থাকে, তাহলে এদের মাঝখান দিয়ে যে বলটা তৈরি হচ্ছে সেটা হলো স্থিতি ঘর্ষণ বল। স্থিতি ঘর্ষণ বলের সাথে একটা অভিলম্ব বল কাজ করে, লম্বভাবে যে বল কাজ করে সেটা হলো অভিলম্ব প্রতিক্রিয়া বল, এটা হলো আর। এবং এদের যে অনুপাত এফএস এবং আর এর যে অনুপাত, এটাকে যদি এটা দিয়ে ভাগ করেন, যে অনুপাতটা পাবেন সেটা হলো আমাদের স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস ইকুয়াল টু স্থিতি ঘর্ষণ বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের অনুপাত। এরপরে আরো কি শিখেছিলাম, দুইটা বল যেহেতু একটা এফএস এবং আর দুইটা অপোজিট দিকে যাচ্ছে, এদের একটা লব্ধি প্রতিক্রিয়া বল থাকবে যেটা হলো আর প্রাইম লব্ধি প্রতিক্রিয়া বল, ঠিক এদের মাঝখান বরাবর যাবে লব্ধি প্রতিক্রিয়া বল। এবং আর প্রাইমের মাঝখানের যে কোণটা সেটা ছিল আমার স্থিতি কোণ কিংবা নিশ্চল কোণ, ঠিক আছে। লব্ধি প্রতিক্রিয়া বল এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের মাঝখানের কোণটা ছিল আমার স্থিতি কোণ। তো এই কটা টপিক আমরা জানলে এটা আমরা 1 সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলতে পারবো। দেখেন এখানে যেটা হয়েছে সেটা এই স্থিতি ঘর্ষণের সাথে সম্পর্কিত সকল বল লেখা আছে। সীমাস্থ ঘর্ষণ বল হলো এই যে নিচ বরাবর এফএস সীমাস্থ ঘর্ষণ বল, অভিলম্ব প্রতিক্রিয়া বল হলো আর এবং লব্ধি প্রতিক্রিয়া বল হলো আর প্রাইম, স্থিতি ঘর্ষণ কোণ হলো থিটা এফ। অলরেডি এই কথাগুলাই লিখছে, ঠিক আছে। এটা তারপর মিউ এস, তারপর থিটা এফ, লব্ধি প্রতিক্রিয়া বল আর, এই কথাগুলোই লিখছে, ঠিক আছে। যারা আগের ভিডিওটা সলভ করে এসেছেন তারা আমার খাতার মতো এটার মতো আগে আপনারা লিখে নেবেন, ঠিক আছে। এখানে যেভাবে লেখা আছে লিখে নেবেন, কিংবা আপনারা আগের ভিডিওতে যে এই টপিক গুলোর স্ক্রিনশটও রেখে দিতে পারেন। তো এই কথাগুলো যদি লেখা হয়ে যায়, আমাদের নজর কি থাকবে? আমাদের নজর থাকবে এখানকার একটা সমকোণী ত্রিভুজের দিকে। একটু তাকিয়ে দেখেন, এখানে অলরেডি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেছে, যে এই পয়েন্ট থেকে এসে এই যে এই পয়েন্টে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, ঠিক আছে। তো সমকোণটা কোথায়? এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা এই জায়গায়, ঠিক আছে। আমি একটু যদি আরেকবার দেখাই, এই যে মনে করেন এখানে একটা তলের উপর আরেকটা তল চলতেছে, এই যে বলটা আছে দুইটা তলের মাঝখানের বল, সেটাই ছিল আমাদের কি এফএস কিংবা স্থিতি ঘর্ষণ বল। উপরে আমাদের কি ছিল? আর অভিলম্ব প্রতিক্রিয়া বল, এবং এদের মাঝখান দিয়ে চলে গেছে আমার লব্ধি প্রতিক্রিয়া বল আর প্রাইম। আর এবং আর প্রাইমের মাঝখানে আমার আছে স্থিতি কোণ থিটা এফ, ঠিক আছে। তো এখানে তাকায় দেখেন, এইটা আমার একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে, সমকোণ তৈরি হয়েছে, এই যে এই জায়গায় একটা সমকোণ তৈরি হয়েছে। তাহলে আমরা সমকোণের ক্ষেত্রে আমরা কি জানি? সাইন থিটা, এটা যেহেতু থিটা এফ, এখান থেকে আমি সাইন থিটা এফ এবং এখান থেকে আমি কস থিটা এফ এর মান বের করতে পারবো, ঠিক আছে। এখানে তাই করবো। তো দেখেন এইটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে আমি সাইন থিটা বের করার জন্য আমার লম্ব বাই অতিভুজ বের করতে হবে। এটা আমার লম্ব এবং এটা আমার অতিভুজ, তার মানে অতিভুজকে আর প্রাইম এবং লম্বকে এফএস। তাহলে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, লম্বকে লম্ব আমার, এটা যদি এফএস হয়, এই জিনিসটা যদি এফএস হয়, উপরেরটাও আমার এফএস, তাহলে এফএস এবং অতিভুজ আমার আর প্রাইম। কস থিটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ, এটার ভূমিটাকে যেটা 90 ডিগ্রি হয়, নিচের এটা যেটা আমি আপনাদেরকে ঘুরায় দেখাইলাম, এটা হলো আমার ভূমি আর, এবং অতিভুজ তো আর প্রাইমই থাকবে, তাহলে এটা আমার আর প্রাইম। এরকম আপনারা দুটা সমীকরণ পাবেন, ঠিক আছে। দেখেন এই দুটো সমীকরণ এখানে লেখা আছে, যে এফএস সাইন থিটা এফ থেকে লম্ব বাই অতিভুজ একটা এবং কস থিটা থেকে একটা। তো এখান থেকে আমরা যেটা করব, দেখেন এখান থেকে পরের লাইনে কি করছে, এফএস এবং আর এর মান বের করছে। এখান থেকে আমরা সুন্দর করে যদি এফএস এর মান বের করি, আর প্রাইম বাই সাইন থিটা এফ, এবং এখান থেকে যদি আমি আর এর মান বের করি, আর প্রাইম ইন্টু কস থিটা এফ। এই যে দুইটা সমীকরণ আপনি এফএস এর জন্য পাইলেন আর আর এর জন্য পাইলেন। শেষ, আমার এই সমীকরণ বের হয়ে গেছে।
পরে কি করছি, আমরা জানি মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। এই যে মিউ এস ইকুয়াল টু স্থিতি ঘর্ষণ বল বাই অভিলম্ব প্রতিক্রিয়া বল এফ এস বাই আর। অতএব জানি যেহেতু এটা মিউ এস ইকুয়াল টু এফ এস বাই আর। এখন আমরা যেটা করব, এফ এস এর মান বসান। এফ এস এর মান আমার আসছে আর প্রাইম সাইন থিটা এফ এবং আর এর মান আসছে আর প্রাইম কস থিটা এফ। আর প্রাইম কাটা, সাইন থিটা এফ এবং কস থিটা এফ এর মান কি আসবে, সাইন থিটা বাই কস থিটার মান আমরা জানি ট্যান থিটা, তাই তো? তাহলে সাইন থিটা এফ এবং কস থিটা এফ এর মান কি আসবে, ট্যান থিটা এফ। অতএব মিউ এস আমার ট্যান থিটা এফ। এখন আমরা চলে যাব একবারে আমাদের কোশ্চেনের সংজ্ঞায়। কোশ্চেনের কি বলা আছে, কি প্রমাণ করতে বলছে, আমাদেরকে দেখাইতে বলছে। দেখেন, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক আমরা জানি কি, স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক হলো মিউ এস। স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক স্থির কোণের ট্যানজেন্টের সমান। আমার স্থির কোণ কি ছিল, নিশ্চল কোণ বা স্থিতি কোণ ছিল থিটা এফ। দেখেন, স্থির থিটা এফ এর ট্যানজেন্টের সমান স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক। ঠিক আছে, আপনাকে এই জিনিসটা শোয়েট কিংবা প্রুফ করে দেখাইতে হবে। একবারে ইজি জিনিস। আসলে এই কোশ্চেনটা কিছুই না, যদি আপনারা অলরেডি এখানকার স্থিতি ঘর্ষণটা কি, এফ এসটা কি, তারপর অভিলম্ব প্রতিক্রিয়া বলটা কি যেটা লম্বভাবে থাকে, তারপর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক যে এফ এস এবং আর এর অনুপাত এই জিনিসটা, তারপর মাঝখান দিয়ে গেছে আপনাদের অভিলম্ব প্রতিক্রিয়া বল এই জিনিসটা, এবং যদি আপনি স্থিতি কোণ যেটা আর এবং আর প্রাইমের মাঝখানে অবস্থিত, এই ব্যাপারগুলো যদি একটু ক্লিয়ার থাকেন তাহলে এই কোশ্চেনটা সলভ করতে 2 মিনিটের বেশি টাইম লাগার কথা। ঠিক আছে, জাস্ট এখানে একটা আমরা সমকোণ চিন্তা করে নিছি, সমকোণ চিন্তা করে সাইন থিটার মান বের করছি, এখান থেকে লম্ব বাই অতিভুজ দিয়ে কস থিটার মান বের করছি। এখানে এই সূত্রটা আপনারা আগেই মুখস্থ করে ফেলছেন, সেখানে জাস্ট মান বসাই মিউ এস কিন্তু ট্যান থিটা যেটা বের করে ফেলবে। ঠিক আছে, তো আমি আশা করি এই কোশ্চেনটা খুবই ছোট, খুবই সিম্পল একটা কোশ্চেন। এই কোশ্চেন নিয়ে কোনো প্রকারের প্রবলেম হবে না। আর যদি কোশ্চেনটা না বুঝতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি বুঝতে পারেন তারপরেও আমাকে কমেন্টে জানাবেন। 99% সবারই বুঝে ফেলার কথা, আর যারা অল্প কিছু সংখ্যক স্টুডেন্ট থাকবে তাদেরকে আমি আবারও হাতে ধরে বুঝিয়ে দিব, কোনো প্রকারের সমস্যা হবে না। তো এই ছিল আমার এই পঞ্চম অধ্যায়ের লাস্ট ভিডিও। এরপরে আমরা 6 নাম্বার চ্যাপ্টার শুরু করে দিব। তো আশা করি এই পঞ্চম অধ্যায় বল ও ঘর্ষণ এই চ্যাপ্টারটার প্রত্যেকটা টপিক আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আর যাদের অন্য কোনো টপিকে, এই চ্যাপ্টার সংক্রান্ত কোনো টপিকে যদি বেশি প্রবলেম থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি সলভ করে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তো সবাই ভালোভাবে থাকি, সুস্থ থাকি, নিজেদের খেয়াল রাখি, ফিজিক্স পড়তে থাকি, আর সামনের পরীক্ষা মিড টার্ম এক্সামের জন্য প্রিপারেশন নিতে থাকি। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন।